দ্বিতীয় স্ত্রী নিয়ে 3 বছর পর বাড়িতে ফিরল আমার স্বামী। আমি শুধু আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। 3 বছর আগে আমার স্বামীর বিয়ে হয়েছে। তবে আমার স্বামী বিয়ের পর আর এক মুহূর্ত সেখানে না থেকে কোথাও যেন চলে গিয়েছিল। শ্বশুর বাড়িতে একাই থাকতে হয়েছে আমাকে। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় আমার স্বামী জার্মানে চলে গিয়েছে। এরপর কেটে যেতে থাকে দিনগুলোই। শ্বশুরবাড়িতে সকলে আমাকে খুব পছন্দ করত, শুধু আমার স্বামী বাদে। 3 বছর একটি বারও আমার সাথে কথা বলার প্রসঙ্গ তুলিনি সে। আমি সবকিছু হাসি মুখে মেনে নিয়েছি। এই যে আজ নিজের স্বামীর পাশে তার দ্বিতীয় স্ত্রীকে দেখে বুকটা ফেটে যাচ্ছে আমার চোখে জল টলমলো করছে। আমার শাশুড়ি আমিনা বেগম লজ্জায় মাথা নিচু করে রেখেছেন। ছেলের এমন কর্মকাণ্ডে রায়হান শিকদারও লজ্জিত ভীষণ। একবার আমার দিকে তাকাতে বুক ফেটে যাবার উপক্রম তার। আমি তার বোনের মেয়ে। বছর 3 আগে ছোট বোন মানে আমার মার কাছে তার ছেলের জন্য আমার হাত চেয়েছিলেন আমার শ্বশুর। প্রস্তাব পেয়ে খুশিতে আত্মহারা হয়েছিল আমার মা। তবে আমার বাবা নারাজ ছিলেন। আমার মার কথায় তিনিও একটা সময় গিয়ে রাজি হন। দুমদাম করে বিয়ে দিলেও সেদিন আয়েশের ঘটনা বেশ ক্ষিপ্ত ছিলেন আমার বাবা। আয়েশ হচ্ছে আমার স্বামীর নাম। আমি আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করার পরেই শান্ত হয়েছিলেন। আমাকে নিজ বাড়িতে থাকার কথা বললে আমি জোর করে শ্বশুরবাড়িতে থাকার সিদ্ধান্ত নেই। এতে আর কেউ দ্বিমত পোষণ করে না। সবই ঠিক চললেও আয়েশের কার্যকলাপ মোটেও ঠিক ছিল না। এই নিয়ে অনেকবার বাবা ছেলের কথা কাটাকাটি হয়েছে। তবে এমন দিনও যে দেখতে হবে মোটেও কারোর কল্পনা ছিল না। তারপর আমার স্বামী বলেন, মা আমাদেরকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে ঢুকাবে না? ছেলের কথা শুনে রায়হান সাহেব ছেলের নিকট গিয়ে জোরে একটি চড় মেরে বসেন। আয়েশ হতভম্ব হয়ে যায়, সাথে তার সদ্য দ্বিতীয় স্ত্রীও অনিমাও যেন ভড়কে যায়। আয়েশ হতভম্ব হয়ে বলে, আমায় মারলে কেন? কি করেছি আমি? রায়হান সাহেব চেঁচিয়ে বলেন, তুই এখনই বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মুখও দেখতে চাই না আমরা। আমি তখন রায়হান সাহেবের কাছে গিয়ে বলি, মামা এমনটা করো না, ওনাকে ভেতরে আসতে দাও, আমি একটু পর চলে যাব, প্লিজ কোনো সিক্রেট করো না। আয়াসের এমনিতেই মেজাজ চটে গিয়েছিল। আমার এমন কথা শুনে আরো বেশি রেগে যায়। কাছে এসে আমার গালে চড় মেরে বসে আয়াস আর বলে, তোর জন্য হয়েছে এসব কিছু, তোর জন্যই বাবা আজ আমায় চড় মারলো, তুই এখনই চলে যা এখান থেকে। আয়াসের কথা শুনে রায়হান সাহেব কিছু বলতে যাবে, তখনই আমি বাধা দেই। আয়েশের দিকে ছলমল চোখে তাকিয়ে বলি, পছন্দ ছিল না 3 বছর আগে বিয়ের দিনে না করে দিলে পারতে ভাইয়া, এত কিছু কোনো প্রয়োজন ছিল না। যাই হোক আমি চলে যাচ্ছি, সুখে থেকো, তোমার নতুন জীবন সুন্দর হোক আয়েশ ভাই। কথাটা বলে এক দৌড়ে নিজের রুমে চলে যাই আমি। আমার কথা শুনে কানে হাত দেয় নতুন বউ অনিমা, যেন খুবই বিরক্তকর ছিল। আয়েশও রেগে গেছে প্রচুর। আমার শাশুড়ি ছেলের কাছে এসে বলেন, এমনটা করার আগে একটাবার ভাবলি না রে? কি ভাববো? ভাববার সময় দিয়েছিলে তোমরা 3 বছর আগে, নাকি তোমরাও ভেবেছিলে? হুট করে বিয়ে দিয়েছিলে তোমরা সেদিন। আমার অমত থাকা সত্ত্বেও এটারই প্রায়শ্চিত্ত করলাম আমি। শরত এমনিতেই ক্লান্ত আমি, রুমে যেতে দাও আমাদের। অনিমার হাত ধরে বাবা মাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায় তারা। আমার শাশুড়ি আমার শ্বশুর হতভম্ব হয়ে চেয়ে থাকেন শুধু ছেলের এমন ব্যবহারে। ছেলে অনেক পাল্টে গিয়েছে, অনেক। বাবা মা হিসেবে খুবই লজ্জিত রায়হান সাহেব এবং আমেনা বেগম। কিছুক্ষণ পর ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে আসি আমি। আমার শ্বশুর আমার শাশুড়ির দিকে মায়াবড় দৃষ্টিতে তাকায় একবার। আমার শাশুড়ি উঠে এসে জড়িয়ে ধরে কাঁদছে, আমিও কাঁদছি। রায়হান সাহেব মাথা তুলেও তাকাতে পারছেন না, সাহসে কুলাচ্ছে না আর। আমি বলে উঠি, মামা আমি চলে যাচ্ছি, ভালো থেকো তোমরা। আয়াস ভাইকে কিছু বলিও না আবার, উনি ভালো থাকুক আজীবন এই দোয়াই আল্লাহর কাছে করি। রায়হান সাহেবের চোখ বইয়েও 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ছে। তখনই উপর থেকে নিচে নেমে আসে আরিশা। আমার কাছে এসে হাত দুটো ধরে কান্না বেজা কণ্ঠে বলে ওঠে, এই রাউসি কোথায় চলে যাচ্ছিস তুই? তোকে ছাড়া আমার একদণ্ড থাকতে ভালো লাগবে না রে। আমি আরিশাকে জড়িয়ে ধরে বললাম, আমাদের আবার দেখা হবে, তবে আমি আর 1 সেকেন্ড ওই বাড়িতে থাকতে পারবো না রে আরিশা, তোরা ভালো থাকিস, আমি আসছি। খুব কষ্টে বাড়ির সদর দরজা পেরিয়ে বেরিয়ে আসি আমি, চোখ দুটো বেজা। এদিকে ভেতরে আরিশাও হাউমাউ করে কাঁদছে। আমার শ্বশুরের চোখে জল, আমার শাশুড়ির আঁচলে মুখ বুজে কাঁদছেন। অনেক আপন হয়ে গেছিলাম এই 3 বছরে, কিন্তু আজ কি থেকে কি হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দড়ি আমি। বাবার বাড়িতে যাব কিনা চিন্তা করছি, তবে বাবা আমাকে বলে রেখেছিলেন তার বাড়ি আমার জন্য সবসময় খোলা। এখন একমাত্র নিরাপদ স্থান সেটাই হতে পারে। একটা সিএনজি দাঁড় করাই আমি। ঠিকানা বলতে সিএনজি হলেও রাজি হয়ে যায়। সিএনজিতে উঠে আমি চলে যাই। বারান্দায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে আমার স্বামী, তবে তার মাঝে কোনো অনুতপ্ত নেই। আধ ঘন্টা পর বিশাল বড় বাড়িটির সামনে এসে সিএনজিটি থামে। ভাড়া মিটিয়ে ব্যাগটা হাতে নিয়ে গেটের সামনে যেতেই দারোয়ান আমাকে দেখে চিনতে পেরে হাসে বলে, আরে রাউসীমা তুমি আইসো, যাও যাও, আজকে তোমার কাকা ফুপু সবাই আইসে বাড়িতে। কথাগুলো শুনে আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। এতগুলো মানুষের সামনে পড়তে হবে আমাকে? মোটেও ভালো হবে না এটা।
একটা। এদিকে না গেলেও এখন কোথায় যাব আমি? না চাইতেও বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। গেট থেকে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। রাস্তার পাশে বাগান ভরপুর। আস্তে ধীরে হেঁটে একটা সময় বাড়ির সদর দরজার সামনে গিয়ে দাঁড়াই। ভেতর থেকে সরগোল আওয়াজ শোনা যাচ্ছে। আমি একবার উকি দিয়ে দেখি কে কে আছে। উকি দিচ্ছিলাম, সে সময় পিছন থেকে কেউ এসে বলে ওঠে, এই মেয়ে, কে তুমি? কথাটা শুনে চমকে উঠি আমি। পেছন ফিরে তাকাতে লম্বা চওড়া সুটাম দেহে এক মানবকে দেখে ভয়কে যাই। শুকনো ডোক গিলে কিছু বলার আগে ভেতর থেকে আমার মা বলতে বলতে আসেন, কি হয়েছে? বাইরে আসতে আমাকে এমন অবস্থায় দেখে আমার মা মেয়েকে এসে জড়িয়ে ধরে আর বলেন, রাউসী মা, তুই কখন এলি? রাউসী নামটা শুনে সেই মানুষটি ব্রুকুটি কুঁচকে ফেলে। মা মানুষটির দিকে তাকিয়ে বলে, মেহেরান বাবা, ও আমাদের রাউসী, চিনতে পেরেছো? মেহেরান ভালোভাবে তাকিয়ে দেখো। মেহেরান আজই দেশে ফিরেছে, আজ প্রায় 18 বছর পর। 18 বছর আগে দেশের বাইরে চলে গিয়েছিল উচ্চ শিক্ষার জন্য। এখন দেশে ফিরেছে বাবার মাহবুব খানের ব্যবসা সামলানোর জন্য। মেহেরান যখন 12 বছর বয়স, রাউসী তখন 3 বছরের ছোট বাচ্চা। এখন সেই মেয়েটি কত বড় হয়ে গেছে। মেহেরান রাউসীর দিকে তাকিয়ে থাকে। সে শুনেছিল রাউসীর বিয়ে হয়ে গিয়েছে, অথচ রাউসীকে মেহেরান ছোটবেলায় কত আদর করত আর ভালোবাসতো। বড় হওয়ার পর মেয়েটার চেহারা কখনো দেখেনি মেহেরান, আজই দেখেছে। গভীর ভাব ফুটিয়ে আমার মাকে বলে, চিনতে পেরেছি ছোট মা, গাতাটা বড় হয়ে গেছে। আমার মা হেসে ওঠেন, তবে তিনি এখনো বুঝতে পারছেন না মেয়ে হঠাৎ এখানে কি করছে, না বলে কয়ে এসেছে আবার। আমি মেহেরানের গাদা সম্বোধন শুনে রেগে যাই। এমনিতে মন মেজাজ ভালো নেই, তার উপর এমন সম্বোধন মাথা খারাপ করার মতোই। মেহেরান আমার দিকে এক পলক তাকিয়ে চলে যায় বাড়ির ভিতরে। আমার লাল লাল চোখ দুটো দেখে আমার মা হাসি থামিয়ে চিহ্নিত স্বরে বলেন, কি হয়েছে মা তোর? আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলি। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মাকে জড়িয়ে ধরে বাহিরে কেঁদে যাচ্ছি শুধু। ব্যবসার সুবাদে মাহমুদ খান রাজশাহী থাকেন, বড় ভাই মাহবুব খান আর ছোট ভাই মাহতাব খান ঢাকায় থাকেন। সেখানেই তাদের ব্যবসা। কিন্তু আজ সবার ছোট বোন মালিহাস মাহমুদ খানের বাড়িতে এসে বেড়াতে এসেছেন, ঢাকায় ফিরে যাওয়ার কথা বলার জন্য। কারণ এখন মেহেরান যেহেতু এসে গেছে, সে ব্যবসায় হাল ধরবে। আমাকেও এবার নিজেদের সাথে নেওয়ার কথা ভাবেন। আয়ের যখন দেশে ফিরলো তখনের ব্যাপারটা তখন দেখা যাবে। তবে আমার আগমনী বার্তা আর আমার সাথে ঘটে যাওয়া কাহিনীটা শুনতেই সকলের রক্ত গরম হয়ে ওঠে। মাহবুব খানের ছোট ছেলে উজান আর মাহতাব খানের বড় ছেলে তানজিম তো খেপে গিয়েছিল। বড় ভাই মেহেরানের ধমকে চুপ করে বসে আছে এখন দুটো ছেলে। খানবাড়ির সবাই রেগে আগুন। মাহবুব খান, মাহতাব খান এবং তাদের ছোট বোন মালিহা খান কখনো ভাবতে পারেনি ভাইয়ের বাসায় এসে আজ এমন কথা শুনতে হবে। মাহমুদ খান বারবারই স্ত্রীকে বকে যাচ্ছেন আর চেঁচাচ্ছেন। মাহমুদ খানের মতে তার স্ত্রীর জন্যই তার একমাত্র আদরের মেয়ের আজ এমন অপমানিত হতে হলো। যেখানে কিনা ছোট থেকে তিনি মেয়েকে উচ্চস্বরে একটা কথাও পর্যন্ত বলেননি, সেখানে তার স্বামী কিনা আজ দ্বিতীয় স্ত্রী নিয়ে বাড়িতে ফিরেছে কাউকে কিছু না জানিয়ে। মাহমুদ খানের বড় ভাইও মাহবুব খানেরও রেগে আছেন, তবে তিনি নিজেকে যথাসম্ভব সংযত রেখেছেন। কিন্তু মাহমুদ খান স্ত্রীর ওপর রাগ জেরে যাচ্ছেন সেই অনেকক্ষণ হলো। তোমার জন্য আজ এমনটা হলো। আমি আমার মেয়েকে কখনো তোমার ভাইপোর সাথে বিয়ে দিতে চাইনি, অথচ তোমারই যত সব জেদ। এখন দেখলে তো তোমার আদরের ভাইপো কি কুকাজ করলো। এই ছেলেটাকে আমি ছেড়ে দেব না, জেলের ভাত খাইয়ে তারপর ছাড়বো। কথাগুলো রূপা বেগমকে চেঁচিয়ে বললেন। রূপা বেগম হচ্ছে আমার মার নাম। আমার মা খানিকটা দূরে মাহবুব খানের স্ত্রী উর্মিলা বেগমের পাশে দাঁড়িয়ে আছেন, মানে আমার চাচির পেছনে, মুখে শাড়ি আঁচল ডেকে। অন্য পাশ হতে মাহতাবের স্ত্রী রুকসানা বেগম সান্ত্বনা দিচ্ছেন। আমার মা মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন। 3 বছর আগে সবাই নিষেধ করেছিল আমার বিয়ে নিয়ে, কিন্তু আমার মা শুনেনি। তার ভাইয়ের কথা রাখতে বাড়ির সকলকে বুঝান। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আমার মার জোরাজোরিতে সকলেই না চাইতেও রাজি হয়ে গেল। তবে আদরে সেই ছোট মেয়েটির এমন দিন দেখতে হবে কখনো ভাবেনি সবাই। আমার জেঠু আমার মাকে বলেন, রূপা, তোমার ভাইয়ের ছেলে এমনটা মোটেও ঠিক করেনি। ডিভোর্সের ব্যাপারটা আমি আগামীকালই দেখছি। আর তুমি ওই পরিবারের সাথে কোনো যোগাযোগ আর রাখতে পারবে না। আমার মা মাথা তুলে তাকায়। আমার বাবা তার বড় ভাইয়ের এই কথা শুনে বলে, ভাইজান, এমনিতেই ছেড়ে দেবো ওদের? আমার মেয়েকে ওরা এভাবে 3টে বছর আটকে রেখেছে। তাদের গুণধর ছেলে বিদেশ থেকেও বাড়িতে 2-3 বারের বেশি আসতে দেয়নি আমার মেয়েকে। আবার এখন ওই কুলাঙ্গার আরেকটা বিয়ে করে এনেছে, এরপর আমি ওদেরকে ছেড়ে দিব? এদিকে সবার কথা শুনে মেহেরান বলে, শান্ত হন চাচা আপনারা, আমি ব্যাপারটা দেখব। আপাতত রাউসীর খেয়াল রাখা উচিত। মেহেরান মাথা নিচু করে কিছু ভাবছে। নিজের রুমে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছি আমি। আমার পাশে বিছানার উপর বসে আছে মালিহা খানের ছেলে নাহিদ, ছোট ছেলের মেয়ে মাইশা আর মাহতাব খানের বড় মেয়ে মাইশার সমবয়সী তানিয়া, আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য তাসবির। বাচ্চাটার বয়স এখনো 11। তানিয়া আমাকে রাউসী বলে ডাকে। এ রাউসী আপু, আর কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে আমাদের খারাপ লাগে তো। ভালোই হয়েছে, ওই শয়তানটাকে আমাদেরকেও পছন্দ করি না।